স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আন্তর্জাতিক বাণিজ্যে আবারও বড় সুযোগ এসেছে বাংলাদেশের পোশাক খাতে। ব্যবসায়ীরা বলছেন মার্কিন শুল্ক জটিলতায় চীনের তৈরি পোশাক খাতে অন্তত $3 বিলিয়ন বেশি অর্ডার হারানোর ঝুঁকিতে পড়েছে, আর সেই বাজার ধরার একটি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। কিন্তু এই সেক্টরে অত্যাধুনিক যন্ত্রপাতির একটা সংকট রয়েছে, যেমনটা রয়েছে কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাক রপ্তানিতে আমলাতান্ত্রিক জটিলতা। এই অবস্থায় ফ্রি অফ কস্ট এফওসির ক্ষেত্রে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ নেতারা। তাহলে দেখা যাচ্ছে মার্কিন শুল্কের গল্পটা কঠিন শোনালেও নানাভাবে বাংলাদেশের জন্য কিন্তু একটা সুযোগই তৈরি করছে। দেখুন, একদিকে বাংলাদেশের ওপর বিবেচনা করার পর এই শুল্ক কিছুটা কমিয়েছে আমেরিকা, ওদিকে ভারতের উপর আবার শুল্ক বেড়ে গেল, একই সঙ্গে চীনে এতটাই বেড়ে গেল যে তৈরি পোশাক খাতের অন্তত $3 বিলিয়ন বেশি অর্ডার হারানোর ঝুঁকিতে তারা পড়ে গেছে। ফলে বাংলাদেশের সামনে একটা সুযোগ আছে এবং বাংলাদেশ পুরোপুরি সেই সুযোগটা নিতে চায়। তাহলে কি করতে হবে সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং আছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ফজলে শামীম এহসান, আপনার কাছে আসবো। আপনারা যেহেতু ব্যবসা করেন এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ প্রতিবন্ধকতাগুলো আছে, সংকটগুলো আছে, সেটা আরও ভালো বলতে পারবেন, সেগুলো শুনবো। তবে তার আগে মৌলিকভাবে আমি একটু জানতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান আপনার কাছ থেকে, কিভাবে আসলে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। চীনের বাজার অনেক বড়, ভারতেও কিন্তু অনেক শুল্ক আরোপ করার কারণে তাদের বাজারটার একটা অংশ আমাদের কাছে আসা একটা সুযোগ আছে। কি করা উচিত, কি করতে হবে আসলে? আমাকে প্রশ্নটা সুন্দর একটি প্রশ্ন, খুব যুগ উপযোগী এবং এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক আমাদের অর্থনীতির জন্য। একটা জিনিস আমি একটু ইন্ট্রোডাক্টরি কথা বলে নেই। আমাদের বাংলাদেশ একটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে অলমোস্ট মোর দেন 70% পিপল এরা কাজ করে এবং তারা জিডিপিতে কন্ট্রিবিউট করে অনলি 12%, 12%। হোয়ারএজ আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের এখানে প্রায় 45 লক্ষ বা 46 লক্ষ লোক কাজ করে, তারা জিডিপিতে কন্ট্রিবিউট করে প্রায় 11%, 11%। দেখেন, আমরা কিন্তু আর কিছুদিনের ভিতরে এগ্রিকালচার সবচেয়ে বড় সেক্টরকে মানে অতিক্রম করতে যাচ্ছে জিডিপির কন্ট্রিবিউশনের দিক থেকে আমাদের এই গার্মেন্টস শিল্প। এবং এখানে আমাদের প্রচুর পরিমাণে আমাদের রপ্তানি আয়ের প্রায় 85% এখান থেকে আমরা আসি এবং আমাদের প্রায় 4 কোটি লোক ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট। এই রকমের একটি শিল্পের সম্ভাবনা এবং বাংলাদেশের অর্থনীতিকেই শুধু সমৃদ্ধি করে না, এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সবচেয়ে বড় একটা মানে মেশিন হিসেবে কাজ করছে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো এই পর্যায়ে এসে আমরা যে কোনো বৈশ্বিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সট্রিম ভাবে যে তারা বিভিন্ন দেশের উপরে, বিশেষ করে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন এবং ভারতের উপরে অতিমাত্রায় ট্যাক্স আরোপ করাতে আমাদের সামনে কৌশলগত কারণে এবং কি বলবো, এটা এই পরিস্থিতির কারণে আমরা একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাতে এসে যদি আমরা মার্কেটগুলো হারাই, তাহলে আমাদের দুঃখের শেষ থাকবে না। বাংলাদেশের এমন একটি ইউনিক স্কোপ আমার মনে হয় অনেক দিন আমরা পাই নাই। চীনের এবং ভারতের যে শুল্কের কারণে ওনাদের যে ওইটা দুটো দেশের যে রপ্তানি অনেক ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে অনেক বায়ারেরা আমাদের এখানে আসবে তাদের গার্মেন্টস ক্রয় করার জন্য। আমরা এমনও দেখতে পাচ্ছি ভারতের অনেক বায়ার বাংলাদেশে এসে তারা প্রোডাকশন করে তারা বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করতে যায়। চীনেরও অনেক ইনভেস্টর, অনেক এটা আমরা আসলে প্রতিবেদনে দেখছিলাম যে চীন থেকে তারা হয়তো কাঁচামাল বাংলাদেশকে দিবে, বাংলাদেশ থেকে হয়তো তারা তৈরি করবে, তারপর বাংলাদেশের মাধ্যমে তারা ব্যবসাটা করবে। আমি এই জায়গাটা নিয়ে কথা বলবো। এখানে ছোট ছোট কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে একটু ধরে আলাপ করতে চাই। যারা ফজলে শামীম এহসান একটু বলবেন, আমরা প্রতিবেদনে বলছিলাম যে আমাদের দক্ষতার অভাব নেই, আমাদের অভিজ্ঞতার অভাব নেই এবং আমাদের এখানে যুবকের সংখ্যাটা অনেক বেশি, কাজেই শ্রম দেওয়ার মতো মানসিকতা আমাদের আছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা, কাঁচামালের ক্ষেত্রে এক ধরনের দুর্বলতা আছে, নানা বিষয়, সেগুলো একটু ধারণা করবেন। মানে কি কি সমস্যা, সংকটগুলো আসলে আছে আপনি অন্তত কাজ করতে গিয়ে দেখছেন। আনমিউট করে নিতে হবে একটু প্লিজ। ধন্যবাদ। আমি আসলে একটা জিনিস বলতে চাই
যে ট্রাম্পের উপরে বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুব রিস্কি, কারণ উনি সকালে বিকালে এক এক সময় এক এক রকম কথা বলেন, তো আনপ্রেডিক্টেবল। একদম। এবং ওভারঅল যে সিচুয়েশনটা চলছে তাতে বিশ্বের অনেকেই এখনো ট্রাম্পের সাথে মোস্ট প্রবাবলি কন্ট্যাক্ট করতে যাচ্ছে না, ইনক্লুডিং জাপান। তো আসলে এটা কি হয়, এবং ভিয়েতনাম তাদের ডিফারেন্ট ওয়েতে তারা এখনো নেগোসিয়েশন চালাচ্ছে, যে স্ট্যাগিং পদ্ধতি বলে তাদের একটা, ওই পদ্ধতিতে তারা আসলে তাদের যে শুল্কটা ট্যারিফটা সেইভাবে ফাইনাল করার জন্য ইউএস এর সাথে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে। বাট আমি আগে একটা বিষয়ের সাথে একমত যে আমাদের বাংলাদেশে অর্ডার অনেক পরিমাণে বাড়বে, কারণ চায়নার যে নাকি মানে ওয়ান চাইল্ড পলিসির কারণে তাদের এখানে ওয়ার্কার ক্রাইসিস দেখা দিয়েছে, ফলে তারা এই লো এন্ড প্রোডাক্ট করতে চাচ্ছে না। আলটিমেটলি তারা চাচ্ছে যে তারা মোর ভ্যালুয়েটেড আইটেমগুলো তারা বানাবে, ফলে গার্মেন্টসের মতো লো এন্ড প্রোডাক্ট তারা ছেড়ে দিচ্ছে। এই সুযোগটা বাংলাদেশে অবশ্যই আসবে। এখন আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে আমাদের সমস্যাটা কোথায়, তাহলে সমস্যাটা আসলে বলতে বলতে আমার মনে হয় বাংলাদেশের যারা টেলিভিশন দেখেন তারা সবাই এক্সপার্ট হয়ে গেছেন, যে আমরা এতবার বলি সমস্যাটার কথা। যে প্রথম সমস্যা হলো আপনি যেটা বললেন আমলাতান্ত্রিক জটিলতা, বিশেষ করে এনবিআর রিলেটেড যে সমস্যাগুলো আছে, কাস্টমস, পোর্ট, ভ্যাট। আমার কাছে মনে হচ্ছে যে উনারা আসলে ব্যবসায় সহায়ক নীতি না করে উনারা হার্ডেলস কতটুকু বেশি দেওয়া যায় এই টাইপের নীতি করেন। খুব সহজ জিনিসকে ওনারা সহজভাবে দেখতে চান না, সবকিছুর মধ্যে ওনারা দুর্নীতি খোঁজেন। আমি স্বীকার করি যে আমাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ ব্যবসায়ী রয়েছে, আমরা এই দেশেরই মানুষ, ভালো মন্দ সব মিলিয়ে আমাদের দেশের মানুষ। কিন্তু আপনি যদি নাকি 5% দুর্নীতিবাজের জন্য 95% ব্যবসাকে হার্ডেলসে দিয়ে দেন, তাহলে কিন্তু 20% গ্রোথ কমে যাবে। আমি 5% লাভ করতে গিয়ে আমি আরো 15% আরো হারালাম। এই জায়গাগুলোতে একটু দেখতে হবে যে যেন দুষ্ট লোকের আমরা দমন করতে পারি, কিন্তু ভালো মানুষের জন্য আমরা যেন এই নীতিগত পরিবর্তনের জন্য আসলে আপনারা কোনোভাবে তাদেরকে কনভিন্স করতে পারছেন না, এনবিআর সহ এরকম স্টেক হোল্ডার যারা আছে? কিছুটা করতে পেরেছি, একদম যে পারিনি তা না, অনেকাংশেই আগের থেকে বেটার হয়েছে। মানে আগের থেকে বলতে প্রতিনিয়তই কিছু কিছু ভালো দিকে যাচ্ছে, বাট তারপরেও কিছু কিছু কর্মকর্তারা এই যে আইন যখন ভালো হয় সে ভালোর মধ্যেও ওনারা আবার খারাপটা খোঁজার চেষ্টা করেন। আচ্ছা, ফলে এইটা একটি আমাদের বড় বাধা। আরেকটি বড় বাধা আমাদের জ্বালানি। আপনি যখন এক্সপেনশনে যাবেন বা আপনি যখন নতুন অর্ডার ধরবেন, তখন তো আমার উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু এখন কিন্তু কোনো গ্যাস লাইন দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে স্পেশাল ইকোনমির জন্য যান, সেখানে আবার কোনো প্লট বরাদ্দ বা অনেক এক্সপেন্সিভ প্লট যেগুলো প্রাইভেট ইনিশিয়েটিভ, আর যেটা সরকারি আছে মিরেশ্বরে, সেখানে পানি নাই বা অনেকেই প্লট পাওয়ার কোনো এখন আর পাওয়া যাবে না। তো ফলে ওভারঅল যে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ লাগবে, যে আপনি নতুন করে গ্যাসের লাইন দিবেন, হোক সেটা ইন্ডাস্ট্রিয়াল জোনে বা একটা কোথায় দিবেন সেটা ঠিক করে দিবেন, এবং পুরোনো ফ্যাক্টরিগুলোতে তার যদি এক্সপেনশন লাগে গ্যাসের, বা পুরোনো ফ্যাক্টরি যাদের এস্টাবলিশ ফ্যাক্টরি তাদের গ্যাসের লাইন নতুন করে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। খালি বলা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট চলে আসতেছে। ইনভেস্টমেন্ট যে আসবে সেটা কোথায় আসবে, যেখানে লোকাল ইনভেস্টারে এখন ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহী হলেও তারা ইনভেস্টমেন্ট করতে পারতেছে না। এই অংশে আপনাকে একটু থামাই, আপনি যে পয়েন্টগুলো বললেন সেগুলো নিয়ে যদি আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান আপনার নজরে আনি। মানে এখানে আমাদের কাজের অভিজ্ঞতা বা কাজ করার মানসিকতা কোনোটাই সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, একটা সদিচ্ছার বড় প্রয়োজন যেটা থেকে আসলে এই কাজগুলো সহজ হয়। কিভাবে সেটা সম্ভব হতে পারে আসলে? ধন্যবাদ আপনাকে। আমাদের যে শামীম সাহেব উনি যে কথাগুলো বললেন যথার্থই বলেছেন। আমরা কিন্তু সবাই বলি যে কাজটা করতে হবে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি, এটা একটা বড় সমস্যা। এটা উনি যথার্থই বলেছেন। আমার মতে এই ব্যাপারে সরকারকে বিন্দুমাত্র সময় দেওয়া চলবে না। আমি আরেকটা উদাহরণ ওনার সাথে একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোনো অর্ডার যদি চায়না বা ভিয়েতনামে করা হয়, উইদিন 5 or 6 ডেজের ভিতর তারা সাপ্লাই দেয়। বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড নাই, 1-1.5-2 মাস লেগে যায়। শুধুমাত্র এই আমলাতান্ত্রিক জটিলতা, ব্যুরোক্রেসিতে এতই বাজে অবস্থা বাংলাদেশকে। আমাদের এরকম চরম একটা সুবিধাপূর্ণ একটা জায়গায় এসে আমরা যদি এই রকমের আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের এই স্কোপটা হারিয়ে ফেলি, এই জাতির জন্য আর কোনোদিন এই জাতি দাঁড়াতে পারবে না আমার মতে। এমন দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রায় 8.84% গ্রোথ, এখানে 10% ছাড়িয়ে যাবে এই উইদিন ভেরি শর্ট টাইম। আমার এখানে খুব কঠোর হইতে হবে, এবং সরকারের এই পলিসিগুলোর ব্যাপারে বিশেষ করে গার্মেন্টস ওরিয়েন্টেড যে ইন্টারেস্ট দেওয়া। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে অবকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচারাল যথেষ্ট ত্রুটি আছে। এখানে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার ত্রুটিগুলোকে কাটিয়ে উঠবার জন্য সরকারকে
কি বলবো আমি, চরমভাবে এটা আসতে হবে এবং সেটা যে কোনো ভাবে এটা মানে এগিয়ে আসা দরকার। আর আমাদের যেহেতু এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট, আরেকটা সমস্যা এখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, অনেক চায়না এবং জাপানের কয়েকটা কোম্পানি, কিন্তু জাপানের বিশেষ করে জাপান দেখলাম কয়েকদিন আগে পেপারে যে ওনারা বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে আসতে চাচ্ছে না। ওনারা প্রথম কারণ দেখাচ্ছেন যে এখানে কোনো স্থিতিশীল সরকার নাই। এটা বাস্তব কথা। এই স্থিতিশীল সরকার না থাকাতে, অর্থাৎ আমাদের ডেমোক্রেটিক বা ইলেকটেড গভর্নমেন্ট না থাকার কারণে অনেকে কিন্তু এই অস্থিতিশীল সরকারের অবস্থায় বড় বিনিয়োগে যেতে পারবে না, যেটা আমাদের অর্থনীতিকে আরেকটি ধাক্কা দিবে। তাই এই ব্যাপারে আমাদের যথেষ্ট সময় নষ্ট না করে দ্রুত ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে এই জিনিসগুলোকে আমরা দ্রুততার সাথে আমরা সমাধান চাই। এখানে অবকাঠামোগত দুর্বলতার বিষয়টা চলে এলো এবং একই সঙ্গে এগ্রিমেন্ট যে হবে, চীন যে এগিয়ে আসবে, সেক্ষেত্রে তারা আসলে নির্বাচিত সরকার বাংলাদেশে তারা দেখতে চায়, যার সাথে আসলে তারা খুব ভালো মতো এগোতে পারবে কাঁধে কাঁধ রেখে। আমি সবশেষ জন্য ফজলে শামীম এহসান আপনার সাথে একটা বিষয় একটু যুক্ত করতে চাই। অনেকে আমাদের কাছে বলেছেন জ্বালানি সংকট, গ্যাস সংকটের কথা, কাঁচামালের এক ধরনের জটিলতা রয়েছে, কাস্টমসের সমস্যা রয়েছে এবং আরেকটার কথা অনেকে বলছেন যে দুর্বল ব্যাংকিং খাত। আপনার মনে হয় কিনা ব্যবসার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, এইটা তো ধরেন আমাদের গত বছরের থেকে এটা শুরু হয়েছিল, বিশেষ করে তারপরে যখন নাকি সেই ব্যাংকে লুটপাটগুলো, যে পরিমাণ লুটপাট হয়েছে এটা যখন উদ্ঘাটন হলো, তারপরে থেকে তো আমাদের অনেক ব্যবসায়ী ব্যাংকের কারণে আসলে বন্ধ হয়ে যাচ্ছে। যে ওনারা হয়তো এখানে দুই রকম, একটা হলো যে ব্যবসায়ীরা তারা ভালো, কিন্তু ব্যাংক খারাপ হওয়ার কারণে তারা আসলে একটা সমস্যার মধ্যে পড়ে গেল। আরেকটা হলো যে ব্যবসা করতে গেলে অনেক সময় চড়াই উতরাই থাকে, অনেক সময় ব্যাংক তখন তাদেরকে কিছুটা সাপোর্ট দিয়ে টেনে তুলে, কিন্তু ব্যাংক যখন এখন নিজেই অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকই যখন আর এই সাপোর্টটা দেওয়া বন্ধ করে দিল, তখন কিন্তু সামান্য সমস্যা পড়ে ব্যবসায়ীরা আসলে সেই চড়াইটা আর পার হতে পারতেছে না। ফলে ব্যাংকিং সমস্যা এখন অনেকাংশে, আমি যদি বলি যে কাস্টমস এনবিআর এর সাথে সাথে সমান্তরাল সমস্যায় আমি বলতে পারবো যে ব্যাংকিং এর সমস্যা এটা কোনো অংশে কম না এই মুহূর্তে। এবং এর থেকে আসলে উদ্ধার আমাদের হতেই হবে, না হলে আমাদের বিনিয়োগ আসলে অনেক ভালো ভালো বিনিয়োগও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আসলে সরকারের যে ভূমিকা তার চাইতে অনেক বেশি ভূমিকা আসে ব্যবসায়ীদের দিক থেকে। অর্থাৎ যেভাবে আসলে তারা সেই কমিটমেন্টটা রাখতে পারবে বায়ারদের কাছে, যেভাবে আসলে তারা তাদেরকে কনভিন্স করবে যাতে করে দ্বিতীয়বার তারা আসলে সেই শিপমেন্টটা দেয়, সেই জায়গায় কি কোনো দুর্বলতা আপনার মনে হয়? আপনি ঠিক সঠিক বলেছেন যে ব্যবসাটা তো আসলে বেসরকারি খাত বা ব্যবসায়ী করবে, এবং সেই জায়গাতে দুর্বলতাটা থাকে, সবসময় থাকে, বাট সেটা আসলে খুব বড় বিষয় না। কারণ আপনি যদি দেখেন যে আমাদের একটা স্টেডি গ্রোথ আছে, সেটা কিন্তু আসলে বেসরকারি খাতের উপরে ভর করেই ব্যবসাটা এগিয়ে গিয়েছে, যেহেতু সরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই, সরকারের পলিসি সাপোর্ট আছে। ফলে আমি মনে করি যে সেটা আসলে খুব বেশি বড় সমস্যা না। যারা কমিটমেন্ট রাখতে পারবে না তারা ব্যবসা থেকে ঝরে গিয়েছে, কিন্তু যারা বায়ারদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবে, কমিটমেন্ট রাখতে পারবে, তাদের শ্রম সংস্কার বা তাদের শ্রম বিষয়ক যে পরিস্থিতি ভালো রাখতে পারবে তার ফ্যাক্টরিতে, তারা এগিয়ে যাবে। আচ্ছা, তার মানে বোঝা গেল যে এই সমস্যাগুলো আসলে দীর্ঘদিন ধরে আপনারা বলে আসছেন, জ্বালানি সংকট, কাস্টমসের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং একই সঙ্গে দুর্বল ব্যাংকিং খাত, এগুলো সমস্যার সমাধান করা গেলে এবং নির্বাচিত সরকার এলে তাহলে হয়তো সে বাজেটটা ঘুরে দাঁড়াতে পারবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান এবং ছিলেন বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এবং মূলত আমরা কথা বলছিলাম চীনের বাজারে যে $3 বিলিয়ন তারা আসলে যে বিশাল বড় বাজারটা ঝুঁকিতে পড়েছে মার্কিনের, সেটা আসলে বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং ভারতের যে শুল্ক আরোপ অত্যাধিক পরিমাণ করার পর সেখানকার যে ব্যবসায়ীরা তারাও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছেন, সেটাও সুযোগটা আসলে কীভাবে নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। এই ছিল আজকে সংবাদযোগে, এবং আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন 71-এর সাথে।